to abclearning.com. সুপ্রিয় দর্শক বৃন্দ, এবিসি লার্নিং ঢাকার পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা এই চ্যানেলের ভিডিওগুলো নিয়মিত দেখছেন, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করছেন। আজকে আপনাদের সাথে শুরু করব আইএস এর একটি স্ট্যান্ডার্ড নিয়ে, সেটি হলো IS2 ইনভেন্টরিজ। ইতিপূর্বে আমি IS2 এর উপর একটি পর্ব আলোচনা করেছি। প্রচুর দর্শক আপনারা রেসপন্স করেছেন, মতামত দিয়েছেন, অত্যন্ত সুন্দর সুন্দর মতামত প্রদান করেছেন, সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আজকে আমি চেষ্টা করব এই দ্বিতীয় পর্বটি শেষ করতে। দ্বিতীয় পর্ব শুরু করার পূর্বে চলুন এক নজর দেখে নেই আমরা বিগত পর্বে কি নিয়ে আলোচনা করছিলাম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা গত পর্বে আলোচনা করেছিলাম IS2 ইনভেন্টরিজ এর প্রথম পর্ব, যেখানে আমরা দেখেছিলাম ইনভেন্টরি কি এবং ইনভেন্টরি কি কি স্টেজে থাকতে পারে। সেখানে দেখেছিলাম র ম্যাটেরিয়াল, ওয়ার্ক ইন প্রসেস, ফিনিশ গুডস, এই তিনটিভাবে আমাদের ইনভেন্টরি মজুদ থাকতে পারে। এবং আমরা দেখেছিলাম মেজারমেন্ট অফ ইনভেন্টরি কীভাবে মূল্যায়ন করা হয়। সেখানে দেখেছিলাম লোয়ার অফ কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু। আমরা সেখানে দেখেছিলাম কস্ট কীভাবে ক্যালকুলেশন করব, কোন খরচগুলো কস্টের মধ্যে অন্তর্ভুক্ত হবে, কোন খরচগুলোকে আমরা কস্টের মধ্যে অন্তর্ভুক্ত করব না, এবং নেট রিয়েলাইজেবল ভ্যালু নির্ণয় করার সময় কী কী বিষয় আমাদের বিবেচনা করতে হবে। এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করেছি উদাহরণের মাধ্যমে। আমরা একটি এক্সাম্পল দেখেছিলাম যে কী কী খরচ আমরা কস্টের সাথে যোগ করে আমরা কস্ট অফ ইনভেন্টরি নির্ণয় করব, এবং আরও দেখেছিলাম কী কী খরচ এখানে আমরা ইনভেন্টরি খরচের সাথে যোগ করব, এবং এখানে দেখেছিলাম কী কী খরচ আমরা ইনভেন্টরি খরচের সাথে যোগ করব না, এবং দেখেছিলাম কোন খরচগুলো আমরা অপারেটিং এক্সপেন্স বা কস্ট অফ ইনভেন্টরি কোনোটির মধ্যেই দেখাবো না। সেগুলো দেখেছিলাম VDS, ট্যাক্স বা AIT, যেগুলো আমরা সরকারের কাছ থেকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো। আমরা আরও দেখেছিলাম একটি ইম্পর্টেন্ট কনসেপ্ট, সেটি হলো মার্কআপ এবং মার্জিন। কিভাবে আমরা সেলস প্রাইস বা কস্ট প্রাইস দেওয়া থাকলে প্রফিট নির্ণয় করতে পারি, বা সেলস প্রাইস থাকলে কীভাবে কস্ট প্রাইস আমরা নির্ণয় করতে পারি, এই বিষয়ে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম। আরও দেখেছিলাম একটি এক্সাম্পল যেখানে আমরা দেখেছিলাম যে কস্ট প্রাইস এবং নেট রিয়েলাইজেবল ভ্যালু দুটির মধ্যে যেটি ছোট, সেটি আমরা কীভাবে ইনভেন্টরির মূল্যায়ন করে থাকি। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড 2 ইনভেন্টরিজ। আমরা আজকে মেইনলি দেখাবো যে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা ট্রেডিং কোম্পানি বা যে কোনো কোম্পানি যাদের মজুত পণ্য থাকে, মজুত পণ্য কীভাবে নির্ণয় করা হয়, মজুত পণ্যের পদ্ধতিগুলো, এবং কোন পদ্ধতি IAS অ্যাকসেপ্ট করে বা অ্যালাউ করে, কোন পদ্ধতি IAS অ্যালাউ করে না। এবং আমরা আরও দেখব যে IAS এবং US গ্যাপ এই দুটির মধ্যে পার্থক্য কী। তার পূর্বে আপনি যদি নতুন ভিউয়ার হন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও রিলিজ হলে আপনি নোটিফিকেশন পান। আর শেয়ার করুন আপনার বন্ধু বা প্রিয়জনের সাথে, যিনি ভিডিওটি দেখে উপকৃত হবেন। আর সবচেয়ে মূল্যবান সেটি হলো আপনার মতামত প্রদান করুন, যাতে আপনার মতামতের উপর ভিত্তি করে আমি নতুন ভিডিও তৈরি করতে পারি। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের পর্ব, IS2 ইনভেন্টরি এর পার্ট 2। সুপ্রিয় দর্শকবৃন্দ, তাহলে শুরু করি আমাদের আজকের এক্সাম্পল 2। আমি এখানে আজকে 3 থেকে 4টি এক্সাম্পল এবং মেথডস অফ ইনভেন্টরি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি সবাই সাথে থাকবেন এবং ধৈর্য সহকারে শুনবেন এবং দেখবেন, কারণ ভিডিওটি একটু বড় হয়ে যাবে। যদি বেশি বড় হয়ে যায় তাহলে চেষ্টা করব আরেকটি ভিডিও করার জন্য। যাই হোক, কস্ট অ্যান্ড নেট রিয়েলাইজেবল ভ্যালু এর মধ্যে কম্পেয়ার করে আমরা একটা ইনভেন্টরি ভ্যালু বের করব। ABC বেকারি অ্যান্ড সুইটস রানস আ সুইট অ্যান্ড বেকারি শপ। তাহলে একটি মিষ্টির দোকানের একটি অঙ্ক দেয়া আছে। His annual inventory count in December revealed a few seasonal items of inventory which would have to be reduced in price in new year.
যে নতুন বছরের জন্য তারা চাচ্ছে যে প্রাইসটা একটু কমানো হবে বা কমে যাবে বেসড অন দেয়ার পাস্ট পারফরমেন্স। এখানে রেঞ্জগুলো দেওয়া আছে ভেনাস, আর্থ, স্যাটার্ন, প্লুটো, জুপিটার। আসলে এগুলো মিষ্টির নাম না, এগুলো প্ল্যানেটের নাম। যাই হোক, নাম্বার অফ বক্সেস 35, 54, 85 দেওয়া আছে। এদের কস্ট দেওয়া আছে পার বক্স 530 টাকা, 570 টাকা, 780 টাকা। নর্মাল সেলিং প্রাইস 800, 700, 1000, 1400, 900। এবং নিউ ইয়ারে তারা আশা করছে যে 500 টাকা যেটি কস্ট সেটি হয়তো 400 টাকায় বিক্রি করা যাবে, আর্থ 600 টাকায় বিক্রি করা যাবে, স্যাটার্ন 800 টাকায় বিক্রি করা যাবে, প্লুটো 800 টাকা, জুপিটার 800 টাকা। আমাদের রিকোয়ারমেন্ট বলা হয়েছে কি, ক্যালকুলেট দ্য ক্যারিং ভ্যালু অফ দিস ক্লোজিং ইনভেন্টরি ইন দ্য স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশন অ্যাসিউমিং দ্যাট সেলিং কস্ট আর ইমম্যাটেরিয়াল। এখানে সেলিং কস্টকে আমরা বস্তুগত বা সিগনিফিক্যান্ট মনে করছি না। তো যাই হোক, আমরা যখন কম্পেয়ার করব তখন দেখব যে আমাদের সূত্রমতে আমরা জানি যে IS2 বলা হয়েছে কস্ট অথবা নেট রিয়েলাইজেবল ভ্যালু বা সেলিং প্রাইস, দুটির মধ্যে যেটি ছোট সেটিকে আমরা ইনভেন্টরি ভ্যালু হিসেবে গণনা করব। তাহলে এখানে আমরা যদি ভেনাসের মূল্য নির্ণয় করি তাহলে 530, 800 হলো নর্মাল সেলিং প্রাইস, এক্সপেক্টেড সেলিং প্রাইস 400। তাহলে 530 এবং 400 দুটির মধ্যে ছোট হলো কত আমাদের 400। আবার আর্থ 570, 700, 600। তাহলে 570 এবং 600 দুটির মধ্যে কম হলো 570। স্যাটার্ন 780 এবং 800। আমরা এখন কম্পেয়ার করব কস্ট এবং সেলিং প্রাইস। তাহলে 780 আমাদের ছোট। এরপরে প্লুটো 990, 800। তাহলে দুটির মধ্যে ছোট হলো 800। এরপরে জুপিটার, এর দাম আছে 650 এবং এক্সপেক্টেড সেলিং প্রাইস 800। তাহলে দুটির মধ্যে ছোট 650। তাহলে এই হলো মার্কগুলো। আমরা এখন কী করব, ইনভেন্টরি ভ্যালু নির্ণয় করবো। দ্যাট মিনস 35 মাল্টিপ্লাই 400, 54 মাল্টিপ্লাই 570, 85 মাল্টিপ্লাই 780, 47 মাল্টিপ্লাই 800, 72 মাল্টিপ্লাই 650। অনেকে মনে করতে পারেন যে সবগুলো এখানে যোগ করে এবং এটা যোগ করে যদি গুণ করি তাহলে কি হবে, না, আসলে আমাদের যেটা করতে হবে সেটা হলো আইটেম ওয়াইজ আমাকে ইনভেন্টরি ভ্যালু এখানে গণনা করতে হবে। তাহলে আমরা যদি এখন সলিউশনটা দেখি তাহলে দেখব ভেনাস 35 বক্স 400 টাকা করে, আমরা একটু মিলিয়ে নিই। এখানে 400 টাকা ছোট। তারপরে আছে আমাদের আর্থ 54 বক্স 570 টাকা করে, আমরা একটু দেখে নিই কোনটা ছোট, 570। এরপর স্যাটার্ন 780 টাকা, প্লুটো 800 টাকা। আমরা দুইটা একবারে দেখার চেষ্টা করি, 780 টাকা, 800 টাকা এবং 650 টাকা মিলিয়ে নিই 650 টাকা। তাহলে আমরা যদি ইনভেন্টরি ভ্যালু করি তাহলে দেখা যাবে ভেনাসের ভ্যালুয়েশন হচ্ছে 14,000 টাকা, আর্থ 54 বক্স 570 টাকা দরে 30,780। প্রয়োজনে আপনারা একটু ক্যালকুলেশন রেখে নিতে পারেন, আমার ভুল হতেও পারে। স্যাটার্ন 85 বক্স 780 টাকা দরে 63,300, প্লুটো 47 বক্স 800 টাকা দরে 37,600, জুপিটার 72 বক্স 650 টাকা দরে 46,800 টাকা। মোট হচ্ছে 1,95,480 টাকা আমাদের ইনভেন্টরির ভ্যালু। আমরা যদি আরও একটি এক্সাম্পল দেখি, এক্সাম্পল 3 ইনভেন্টরি ভ্যালুয়েশন, সেখানে আমরা দেখি কিভাবে আমরা ইনভেন্টরির মূল্য নির্ধারণ করতে পারি। The inventory at 30th September 2020 was valued at a cost of টাকা 28.4 million। অর্থাৎ 30 সেপ্টেম্বর 2020 তারিখে ইনভেন্টরির মূল্যায়ন করা হয়েছে 28.5 মিলিয়ন। This includes 4.5 million স্লো মুভিং আইটেম। স্লো মুভিং আইটেম বলতে এখানে বোঝানো হচ্ছে যে আইটেমটি আমাদের সাধারণত কম পরিমাণে বিক্রি হয়ে থাকে এবং মার্কেটে এর ডিমান্ড খুব কম। The company is trying to sell these to another retailer but has not been successful in obtaining a reasonable offer. The best price has been offered 2 million। অর্থাৎ 4 মিলিয়ন যেটা সেটা সর্বোচ্চ মূল্য পাওয়া গেছে 2 মিলিয়ন।
শো দ্য ইনভেন্টরি ভ্যালুয়েশন ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, আমাকে দেখাতে হবে যে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে আমার ইনভেন্টরি ভ্যালুয়েশন কত। তাহলে আমরা যদি 28.5 মিলিয়ন থেকে 4.5 মিলিয়ন স্লো মুভিং আইটেম বাদ দিয়ে দিই, তাহলে নর্মাল যে ইনভেন্টরি ভ্যালু সেটি আমরা পেয়ে যাব। পরবর্তীতে আমরা যে ইনভেন্টরিটা আমরা রিজনেবল প্রাইসে বিক্রি করতে পারবো সেইটি যোগ করে দেব। তাহলে আমরা সলিউশনটা এইভাবে করতে পারি যে ভ্যালু অফ ইনভেন্টরি টোটাল আমাদের 28.5, সেখান থেকে স্লো মুভিং আইটেম যদি সেটা বাদ দিলাম, তাহলে ভ্যালু অফ গুড আইটেম যেটা সেটা হলো 24 মিলিয়ন। এখন যোগ করে দেব যে স্লো মুভিং আইটেম যেটা আমাদের এক্সপেক্টেড সেলিং প্রাইস সর্বোচ্চ বিক্রি করা যাবে সেটি 2 মিলিয়ন। তাহলে আমরা ভ্যালু অফ ইনভেন্টরি স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখাতে পারি 26 মিলিয়ন, অর্থাৎ যেটি আমাদের কস্ট রয়েছে 28.5 মিলিয়ন, সেটা আমার ইনভেন্টরি ভ্যালু দেখানো হচ্ছে 26 মিলিয়ন। এখন এখানে আমরা একটি ডিসিশন ট্রি দেখব। সেই ডিসিশন ট্রিটি ইম্পর্টেন্ট, আপনি যদি বুঝতে পারেন তাহলে সহজেই আপনি ডিসিশন নিতে পারেন যে আসলে এটিকে আমি কী হিসেবে মূল্যায়ন করব এবং কত টাকায় মূল্যায়ন করব। আমি একটু ছোটো করে দিই যাতে এক পৃষ্ঠায় এটাকে বোঝানো যায়। আর ম্যাটেরিয়ালস আর ইন ইনভেন্টরি, যে ম্যাটেরিয়ালটা আমরা আলোচনা করছি সেটি কি আমার মজুত পণ্যের অন্তর্ভুক্ত রয়েছে? যদি নো হয় তাহলে কস্ট অফ পারচেস, অর্থাৎ আমি এটি ইনভেন্টরিতে নাই, সেটা আমাকে কি করতে হবে? কিনতে হবে। তাহলে পারচেস কস্ট সেটি আমার কত দেখতে হবে। আর পারচেস কস্ট যদি দেখাই সেটা আমরা কী হিসেবে গণ্য করব? সেটিকে আমি এক্সপেন্স হিসেবে গণ্য করব। এখন ম্যাটেরিয়ালটি যদি আমার ইনভেন্টরিতে অলরেডি রয়ে গেছে আমি ধরে নিই, তাহলে যদি ইয়েস হয় উইল দে বি রিপ্লেসড, এগুলো কি রিপ্লেস করা যাবে? এখানে রিপ্লেস বলতে যে আমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো কিনা বা আমি এটি বিক্রি করতে পারবো কিনা। যদি ইয়েস হয় তাহলে রিপ্লেসমেন্ট কস্ট কত সেটি আমাকে আইডেন্টিফাই করতে হবে। সে ধরে নিলাম রিপ্লেসমেন্ট কস্ট 90। আর যদি রিপ্লেস করা না যায়, যদি নো হয়, উইল দে বি ইউজড ফর আদার পারপাসেস, এটিকে অন্য কোনো উদ্দেশ্যে ব্যবহার করা যাবে? যদি ব্যবহার করা যায় তাহলে কন্ট্রিবিউশন ফ্রম অল্টারনেটিভ ইউজ, যে আমি যে অন্য কাজে ব্যবহার করব সেখান থেকে যে আমার রেভিনিউ আসবে বা যেটাকে আমি কস্ট হিসেবে গণ্য করব সেটি আমার কি? ইনভেন্টরি ভ্যালু। অর নেট রিয়েলাইজেবল ভ্যালু 80 টাকা, যে না আমি অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না, নো, তাহলে আমি এটি বিক্রি করতে পারবো 80 টাকায়। তাহলে আমি কম্পেয়ার করব 90, 100 এবং 80, এই তিনটির মধ্যে যেটি ছোট সেটি হলো ভ্যালু অফ ইনভেন্টরি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। আর যারা বুঝেন নাই তাদের জন্য আমি আবার একটু বোঝানোর চেষ্টা করছি, হয়তো আমার বোঝানোর সক্ষমতা ওইভাবে হয়নি। আমি প্রথমে যেটি আমি ইনভেন্টরি ভ্যালুয়েশন করব সেটি আমি ধরে নিলাম এই ইনভেন্টরিটি আমার মজুত পণ্যের মধ্যে নেই, আমাকে কি করতে হবে? কিনতে হবে। তাহলে কেনার জন্য কস্ট অফ পারচেস সেটি আমার এক্সপেন্স। এখন এটি যদি আমি অলরেডি ম্যাটেরিয়াল ইনভেন্টরির ভিতরে থাকে, ইনভেন্টরি অন্তর্ভুক্ত হয়, উইল দে বি রিপ্লেসড, এটা কি রিপ্লেস করা যাবে? যে আমি ধরেন যে কাছ থেকে কিনেছিলাম তার কাছে রিপ্লেস করে দেবো বা করে দেবো, সেক্ষেত্রে আমার রিপ্লেস যদি করা যায় তাহলে রিপ্লেসমেন্ট কস্ট যদি সেটি আমার ইনভেন্টরি, অর্থাৎ এটি রিপ্লেস করে নতুন আরেকটি যখন আমি ক্রয় করব সেটি আমার ইনভেন্টরি। আর যদি রিপ্লেস করা না যায়, এটা যদি বলা হয় যে না এটার ফেরত নেওয়া যাবে না, তাহলে এটাকে অন্য কোনো কাজে ব্যবহার করা যাবে কি না। এখন অন্য কোনো কাজে ব্যবহার করে ওইখান থেকে যে কন্ট্রিবিউশনটা পাবো সেটা আমার ভ্যালু অফ ইনভেন্টরি। আর যদি অল্টারনেটিভ ব্যবহার করা না যায় এমন একটি প্রোডাক্ট, তাহলে এটা নেট রিয়েলাইজেবল ভ্যালু 80 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, 70 টাকা হতে পারে। অনেক ক্ষেত্রে যেটি অল্টারনেটিভ ব্যবহার করা না যায় তার মূল্য সাধারণত একটু কম থাকে। যে ধরে নিলাম এটা আমি যদি ডিসপোজ করে দেয় বা কম দামে বিক্রি করতে চাই তাহলে 80 টাকা বিক্রি করা যাবে, তাহলে ইনভেন্টরি ভ্যালু আমার 80 টাকা। আমি আরও একটি উদাহরণ আপনাদের সাথে আলোচনা করতে চাচ্ছি, যদিও অনেকে মনে করতে পারেন ভিডিওটি দীর্ঘ হচ্ছে, আসলে কষ্ট করে একটু শুনলে আমার মনে হয় উপকৃত হবেন আপনি। এ বিজনেস প্ল্যানস ফর ফিক্সড প্রোডাকশন ওভারহেড,
50,000 and annual production is estimated to be 1 lakh items in financial year. অর্থাৎ আমরা বলতে পারি যে প্রোডাকশন ওভারহেড বা উৎপাদন উপরি ব্যয় হবে 50,000 টাকা এবং সেখান থেকে ধরা হচ্ছে 1 লক্ষ ইউনিট উৎপাদন করা যাবে। তাহলে আমরা যদি বলি ওভারহেড অ্যাবজর্পশন রেট বা রিকভারি রেট যেটাই বলি 50 পয়সা পার আইটেম। A fire at the factory results in production being only 75,000 units, although there is no saving in the level of fixed production overhead. এখানে কোম্পানি ফ্যাক্টরিতে আগুন লাগার ফলে তাদের প্রোডাকশন ক্ষমতা কমে 75,000 ইউনিট হয়, যেটা আমরা প্রথমে ধারণা করেছিলাম কত 1 লক্ষ ইউনিট। এখন আমি যে ধারণা করেছিলাম 50,000 টাকা খরচ হবে 1 লক্ষ ইউনিটের জন্য, এখন 75,000 ইউনিটের জন্য আমার খরচ হয়ে গেছে 50,000 টাকা, অর্থাৎ খরচ সেম বাট উৎপাদন ক্ষমতা আমার কমে গেছে। রিকোয়ারমেন্ট: হোয়াট ইজ দ্য ভ্যালু অফ ইনভেন্টরি অ্যান্ড হাউ মাচ টু বি শোন অ্যাজ অপারেটিং এক্সপেন্স ইন দ্য পিরিয়ড। তাহলে আমার যে নর্মাল একটা লস এবং একটা হলো অ্যাবনর্মাল লস, এখানে আমাদের ফায়ার বা আগুন লাগার কারণে আমার একটা অ্যাবনর্মাল লস হয়ে গেছে, সেটা আমি অপারেটিং এক্সপেন্স হিসেবে বিবেচনা করতে হবে। তাহলে আমার ওভারহেড অ্যাবজর্পশন রেট ছিল আমার 50 পয়সা করে, তাহলে আমি এখন ভ্যালু অফ ইনভেন্টরি কত দেখাবো 75,000 মাল্টিপ্লাই 0.5, তাহলে 37,500 টাকা। আর আমার 25,000 ইউনিট যে কম হলো এবং সেটার জন্য আমার যে ওভারহেড অ্যাবজর্পশন রেট ছিল সেটি আমার 12,500। এটি আমি অপারেটিং এক্সপেন্স হিসেবে স্টেটমেন্ট অফ প্রফিট অ্যান্ড লস অথবা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট অথবা স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকাম যে নামেই বলি, সেখানে আমি কি করব খরচ হিসেবে দেখাবো। তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে ইনভেন্টরি ভ্যালু যেটি হওয়ার কথা সেটিই হবে, এটা অতিরিক্ত অ্যাবনর্মাল লসের জন্য ইনভেন্টরি ভ্যালুর উপর কোনো প্রভাব পড়বে না। এখন আমরা দেখব যে কস্ট ফর্মুলায় যে আমরা যখন ইনভেন্টরি ভ্যালুয়েশন করব বা যেটা বলা হয় মেথড অফ ইনভেন্টরি, যে আমরা যখন কেনার পরে ইস্যু করব সেই ক্ষেত্রে আমাদের যে ফর্মুলাগুলো ব্যবহার করি সেটা আমরা এখানে আপনাদের সাথে আলোচনা করব। হোয়েন ইনভেন্টরিজ আর নট ফ্রিলি ইন্টারচেঞ্জেবল কাস্টমার স্পেসিফিকেশন, অর্থাৎ ইনভেন্টরি যখন আপনার ইন্টারচেঞ্জেবল বা পরিবর্তন বা অন্য কোনো কাজে ব্যবহার করা যায় না, যেটার বেস্ট এক্সাম্পল হলো আপনি স্টুডিওতে গেলে আপনার ছবি অন্য কেউ নিবে না, আমার ছবিতে নিবেই না, যাই হোক এটা রিপ্লেসেবল না, সেজন্য আপনার স্টুডিওগুলো আপনার টাকাটা অ্যাডভান্স রাখা হয়, অর্থাৎ আপনি না নিলে নোবডি এলস উইল টেক ইউর ফটো আনলেস আপনি একজন সেলিব্রিটি হন। যাই হোক ধরে নিলাম আমি সেলিব্রিটি নই, সেজন্য আমার ফটো কেউ নিবে না। এই কারণে যখন আপনি এরকম কোন ইনভেন্টরি থাকবে সেটাকে কি করা যাবে না, চেঞ্জ করা যাবে না। অথবা এমন কিছু ইনভেন্টরি রয়েছে যেটা স্পেসিফিক কোম্পানির লোগো ব্যবহার করা হয়েছে, যেটা অন্য কেউ ব্যবহার করবে না। আরেকটা হলো ম্যাটেরিয়ালস আর ইন্টারচেঞ্জেবল অর রিপ্লেস রিপিটেড ইউজ, অর্থাৎ এমন কিছু ম্যাটেরিয়াল থাকতে পারে যেটা যে কোনো কাজে যে কোনো সময় ব্যবহার করতে পারি। যেমন আমার যদি কাগজ থাকে, কাগজকে আমি যে কোনোভাবে প্রিন্ট করতে পারি। আমার যদি আয়রন থাকে বা লোহা থাকে বা রড থাকে, আমি সেটিকে ব্যবহার করতে পারবো। বাট সেটা যদি চেয়ার টেবিল তৈরি করা থাকে স্পেসিফিক নামে, সেটা আমি সাধারণত অন্য কোনো কাজে ব্যবহার করতে পারবো না আনটিল ইট ইজ ডিসকার্ডেড। এটাকে আমি অপসারণ করে দিতে হবে বা গলিয়ে ফেলতে হবে। Where inventories are interchangeable or can be repeatedly used for other purposes and put into a single storage bin, individual cost identification is not necessary for indeed practicable. অনেক ক্ষেত্রে যে এটার কস্ট আইডেন্টিফিকেশন অনেক ক্ষেত্রে আমার আলাদা করার প্রয়োজন হয় না। ইন দিস কেস উই ইউজ দ্য ফলোয়িং ইনভেন্টরি মেথডস ফর দ্য ভ্যালুয়েশন অফ ইনভেন্টরি। সে আমি ধরুন তেল কিনলাম, তেল আমি প্রথমে 50 কেজি কিনেছি, একটা ড্রামে রেখেছি, পরে আবার 70 কেজি রেখেছি, ওই ড্রামে রেখেছি। এটা কি আলাদা করা যাবে? আসলে আলাদা করা যাবে না। এই কারণে এগুলো যখন আপনার আলাদা করা যায় না এবং একটি সিঙ্গেল স্টোরেজ আমরা ব্যবহার করি, তখন আমাদের ইনভেন্টরি ভ্যালুয়েশন যেটা করি সেভাবে করি ফার্স্ট ইন ফার্স্ট আউট মেথড বা ফিফো মেথড বলি। আর একটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ কস্ট বা এফকো মেথড। সাধারণত আমরা দুইটি পদ্ধতি ফলো করে
থাকে। অনেকে বলতে পারেন যে লিফো একটি পদ্ধতি রয়েছে, এটা আইএস সাপোর্ট করে না, আমরা একটু পরে সেটা আলোচনা করব। FIFO method assumes a physical flow of items purchased or produced most recently are the ones in inventory to be valued at the most recent cost. এখানে ধরে নেওয়া হয়েছে যে যে পণ্যটি আমি আগে কিনব সেই পণ্যটি আমাকে কি করতে হবে, আগে বিক্রি করতে হবে, অর্থাৎ ফার্স্ট ইন ফার্স্ট আউট। যে পণ্যটি আমার পরে কিনব সেটি আমার মজুদ পণ্য হিসেবে রয়ে যাবে। তাহলে বলা হয়েছে টু বি ভ্যালুড দ্য মোস্ট রিসেন্ট কস্ট অ্যাজ ইনভেন্টরি। আর ওয়েটেড অ্যাভারেজ মেথডে বলা হয়েছে যে দিস মেথড ক্যালকুলেটস অ্যান অ্যাভারেজ কস্ট অফ পারচেজ অর প্রোডাকশন অ্যান্ড ভ্যালুজ ইনভেন্টরি অ্যাট দ্য অ্যাভারেজ কস্ট। সে আমি একটা কিনলাম 10 টাকা দিয়ে, আর একটা কিনলাম আমি 12 টাকা দিয়ে, টোটাল হলো আমার 12 আর 10 22 টাকা, সেটাকে আমি 2 দিয়ে ভাগ করলাম, তাহলে আমার পার ইউনিট কস্ট হলো 11 টাকা। এটা হলো সিম্পল অ্যাভারেজ। আর ওয়েটেড অ্যাভারেজ বলা হচ্ছে যে আমি 10 টাকা দরে আমি কয়টা কিনেছি, 5টা, প্লাস 12 টাকা দরে কিনেছি আমি 5টা। তাহলে আমার এভাবে যখন ওয়েট করব অর্থাৎ আমাদের কোয়ান্টিটি দিয়ে, তখন সেটাকে বলা হয় ওয়েটেড অ্যাভারেজ মেথড। আমি পরবর্তীতে প্রয়োজনে বিস্তারিত এই বিষয়ে আলোচনা করব। এখন একটু পূর্বেই যেটি বলেছিলাম যে হোয়াই IAS ডাজ নট অ্যালাউ লিফো মেথড, এখানে আমরা লিফো মেথড নিয়ে আলোচনা করিনি, কারণ IAS 2 ইনভেন্টরি লিফো মেথডকে অ্যাকসেপ্ট করে না বা অ্যালাউ করে না। কী কারণে অ্যালাউ করে না, অনেকের মধ্যে প্রশ্ন থাকতে পারে। আমি চেষ্টা করছি এটার উত্তর কিছুটা হলেও দেওয়ার জন্য। As IFRS International Financial Reporting Standard rules are based on principles rather than exact guidelines, use of LIFO is prohibited due to potential distortion. এখানে কিছু সমস্যার সৃষ্টি হয়, ডিস্টরশনের সৃষ্টি হয়। It may have on a company's profitability and financial statement, যেটা কোম্পানির প্রফিটেবিলিটি এবং ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে প্রভাবিত হয়। The last in first out method of inventory valuation, while permitted under US generally accepted accounting principles, এখানে কথা আছে যে US গ্যাপ যেটি সেটি আবার লিফো মেথডকে অ্যাকসেপ্ট করে, বাট IAS সেটা লিফো মেথডকে অ্যাকসেপ্ট করে না। LIFO inventory amounts are based on outdated and obsolete numbers, and LIFO liquidation may provide unscrupulous managers with the means to artificially inflate earnings. অনেক ক্ষেত্রেই লিফো মেথডে ব্যবহার করলে আমার প্রফিটেবিলিটি কমে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই গুডসটা আমার অবসোলেট হয়ে যাবে। এই কারণে আমাদের লিফো মেথডটাকে IAS অ্যাকসেপ্ট করে না। LIFO is based on principle that the latest inventory that was purchased will be the first to be sold, যেটা বলা হয়েছে যেটা সর্বশেষ কিনবো সেটা আমি প্রথমে বিক্রি করব। এখন এটা করতে গেলে আমাদের ফার্মের যে প্রবলেমটা হয় বা রিপোর্টিং প্রবলেম হয় সেই বিষয়ে আমরা একটি এক্সাম্পল এখানে দেখব। সে ফার্ম এ ইনভেন্টরি ট্রানজ্যাকশনগুলো হলো ইয়ার 1-এ 1000 ইউনিট 1 টাকা করে 1000 টাকা, ইয়ার 2-তে 1000 ইউনিট 1 টাকা 15 পয়সা করে 1150 টাকা, ইয়ার 3-তে 1 টাকা 1000 ইউনিট 1 টাকা 20 পয়সা করে 1200 টাকা, ইয়ার 4 1000 ইউনিট 1 টাকা 25 পয়সা করে 1250 টাকা, ইয়ার 5 1000 ইউনিট 1 টাকা 30 পয়সা করে 1300 টাকা। নাও ফার্ম এ সেলস 3500 ইউনিট ইন ইয়ার 5 at টাকা 2 পার ইউনিট। পঞ্চম বছরে সে বা এই ফার্ম 3500 ইউনিট বিক্রি করলো। তাহলে ফিফো মেথড যদি করি তাহলে আমার রেভিনিউ হচ্ছে আমার কত, 7000 টাকা, 3500 ইউনিট 2 টাকা করে। তাহলে কস্ট কত পড়বে যদি আমি ফিফো করি, তাহলে প্রথমে আমি নিব 1000 ইউনিট 1 টাকা করে, আর 1000 ইউনিট 1 টাকা 15 পয়সা করে, আরও 1000 নিব 1 টাকা 20 পয়সা করে, এরপরে বাকি 500 নেব আমরা 1000 থেকে। তাহলে যদি এভাবে ভ্যালুয়েশন করি আমার 1000 1 টাকা করে 1000 টাকা, তাহলে পরবর্তী ইয়ার 4-এ 500 নিচ্ছি 625 টাকা। আমি যদি এগুলো সবগুলো যোগ করি 1000 1150 1200 625, তাহলে আমার হচ্ছে 3975 টাকা, আমার গ্রস প্রফিট হচ্ছে 3025 টাকা।
আর ভ্যালু অফ ইনভেন্টরি তাহলে কত হচ্ছে আমার 500 ইউনিট রয়ে গেছে এখানে কত ইয়ার 4-এ, এবং এখানে রয়ে গেছে 1000 ইউনিট। তাহলে আমার মোট ভ্যালু হচ্ছে কত 1925 টাকা। অর্থাৎ আমার এখানে কি 500 ইউনিট 1 টাকা 25 পয়সা, আর 1000 ইউনিট 1 টাকা 30 পয়সা। এখন যদি লিফো মেথড ব্যবহার করি তাহলে আমার হচ্ছে কি রেভিনিউ 7000 যা আছে তাই। আমার কস্ট অফ গুডস সোল্ড কীভাবে হবে, আমি প্রথমে নেব 1000 ইউনিট 1 টাকা 30 পয়সা, পরে নেব 1000 ইউনিট 1 টাকা 25 পয়সা, পরে 1000 ইউনিট 1 টাকা 20 পয়সা, পরে 500 ইউনিট নেবে এখানে 1 টাকা 15 পয়সা। তাহলে আমার কস্ট অফ গুডস সোল্ড কত হচ্ছে, লিফো মেথড হওয়ার কারণে আমার কস্ট অফ গুডস সোল্ড বেড়ে যাবে 4325 টাকা, যেখানে আমার কস্ট অফ গুডস সোল্ড এখানে ছিল কত 3975 টাকা। কস্ট অফ গুডস সোল্ড আমার বেড়ে গেল। তাহলে ভ্যালু অফ ইনভেন্টরি আমার হচ্ছে কত 1515 টাকা। অর্থাৎ ইনভেন্টরির ভ্যালু আমার অনেক কমে গেছে। সেক্ষেত্রে গ্রস প্রফিট আমার লিফো মেথডে হচ্ছে 2675 টাকা, আর আমার ফিফো মেথডে হচ্ছে 3025 টাকা। অর্থাৎ আমার যদি কেউ প্রফিট কম দেখাতে চাই তাহলে আমি কি করব, লিফো মেথড ব্যবহার করব। কিন্তু এখানে লিফো মেথড ব্যবহার করলে যে প্রবলেমটি হচ্ছে, আমার যে পণ্যটা আগে ক্রয় করা হয়েছিল এটি আস্তে আস্তে কী হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। সো অ্যাজ ইউ ক্যান সি ফার্ম এ আন্ডার ফিফো অ্যাপিয়ার্স মোর প্রফিটেবল। ফিফো মেথড যদি বলি তাহলে আমার প্রফিটেবল হচ্ছে, ইভেন দো ইট হ্যাজ সোল্ড দ্য এক্সাক্ট নাম্বার অফ ইউনিটস ইন টোটাল, বাট বেনিফিট অফ লিফো ইজ লেস ইন ট্যাক্স বেনিফিট। অনেক ক্ষেত্রে ট্যাক্স বেনিফিটের কারণে আমরা লিফো মেথডটা ব্যবহার করি, যেটা আমাদের আসলে সঠিক না। উইথ লোয়ার গ্রস প্রফিট ফার্মস ইউটিলাইজিং লিফো আর এবল টু ডিক্রিজ দ্য ট্যাক্স লায়াবিলিটি, যেটা পূর্বে বললাম যে প্রফিট কম হলে আমার ট্যাক্স কম দিতে হবে। দিস ডিক্রিজ ইন ট্যাক্স লায়াবিলিটি কামস এট এ প্রাইস, এ হেভিলি আউটডেটেড ইনভেন্টরি ভ্যালু। পরবর্তীতে কী হয়ে যাবে যে আমার ইনভেন্টরি যেটি ভ্যালু থাকবে সেটা একেবারে আউটডেটেড হবে। এই কারণে আমাদের ট্যাক্স কম দেখানো যদি আমাদের উদ্দেশ্য হয়, তারপরেও আমার এটা কি করা যাবে না, ব্যবহার করা উচিত হবে না। যাই হোক, এগুলো আমি বিস্তারিত অনেক আলোচনা করলে আসলে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে। তো একটি এক্সাম্পলের মাধ্যমেই দেখালাম যে ফিফো মেথড ব্যবহার করলে কস্ট আমার কমে যাবে, গ্রস প্রফিট বেড়ে যাবে, আর লিফো মেথড ব্যবহার করলে আমার কস্ট বেড়ে যাবে, প্রফিট কমে যাবে। অর্থাৎ যদি আমি ট্যাক্স পারপাজে করে থাকি তাহলে আমি লিফো মেথড ব্যবহার করব, যদিও এটা আমার আইএস অ্যাকসেপ্ট করে না, কারণ লিফো মেথডে আমার আউটডেটেড ইনভেন্টরির পরিমাণ বেড়ে যাবে, যেটা অবশ্যই রিজনেবল হবে না। তো এখানে আরও কিছু এক্সাম্পল আমি আলোচনা করতে চেয়েছিলাম, বাট সময়ের স্বল্পতার কারণে আমি এটি স্কিপ করে যাচ্ছি। তো সুপ্রিয় দর্শকবৃন্দ, আশা করি সবাই বুঝতে পেরেছেন। আগামীতে আপনাদের সাথে অন্য কোনো আইএস নিয়ে আমি আবার আলোচনা করব, এবং এইখানে যদি আপনাদের কারো কোনো প্রশ্ন থাকে, কারো কোনো মতামত থাকে, অবশ্যই আমাকে জানাবেন। আর যদি প্রয়োজন মনে করেন যে আরও কিছু এক্সাম্পল বা আরও কিছু আলোচনা করলে আপনাদের জন্য সুবিধা হবে, বা লিফো মেথড, ফিফো মেথড বা ওয়েটেড অ্যাভারেজ মেথড কীভাবে করা হয়, এই বিষয়ে যদি আপনাদের আরও কিছু এক্সাম্পল করে দিলে মনে হয় যে সুবিধা হবে, আমি আপনাদের মতামতের ভিত্তিতে আগামীতে করে থাকব। তো ধৈর্য সহকারে দেখার জন্য সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।